বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা জানেন আমরা আইন বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হলো ফৌজদারি মামলা কত প্রকার ও কী কী? আসলে আমরা দেওয়ানি মোকদ্দমার ধাপ সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে অনেকে কমেন্টস করছেন যে ফৌজদারি মামলার ধাপগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করার। তো ফৌজদারি মামলা নিয়ে ভিডিও ধাপ নিয়ে তৈরি করতে হলে তো আমাদের প্রথমে জানতে হবে যে ফৌজদারি মামলা কত প্রকার ও কি কি। কারণ বিভিন্ন প্রকার মামলার কিন্তু ধাপগুলো বিভিন্ন প্রকার এবং আমরা এই ভিডিওটার পরে ফৌজদারি যে বিভিন্ন প্রকার যে মামলা আছে, ডিআর মামলা, নন জিআর মামলা, সিআর মামলা, তো এই মামলাগুলোর যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর ভিডিওগুলো আপলোড করব। তো সেই যে ভিডিওগুলো আপলোড করব তার আগে তো আমাদের জানা প্রয়োজন যে ফৌজদারি মামলা কত প্রকার ও কি কি। তাই আজকের এই ভিডিও তৈরি করা হচ্ছে ফৌজদারি মামলা কত প্রকার ও কি কি। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ফৌজদারি মামলা কত প্রকার ও কি কি নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফৌজদারি মামলা কত প্রকার এটা জানার আগে আমাদের জানতে হবে যে ফৌজদারি মামলাটা কি। কারণ আমরা অনেকেই জানি যে আম, মামলা বা মোকদ্দমা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফৌজদারি প্রকৃতির মামলা আর একটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা। তো দেওয়ানি প্রকৃতির মামলা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো দেওয়ানি মামলা নিয়ে আজকে আমরা তেমন কোনো আলোচনা করব না। তো আমরা আজকে প্রথমে জানবো যে ফৌজদারি মামলা কি। তো ফৌজদারি মামলা কি? তো সাধারণভাবে ফৌজদারি অপরাধ সম্পর্কে ফৌজদারি আদালতে যেসব মামলার বিচার হয় তা সবই ফৌজদারি মামলা হিসেবে গণ্য হয়। যেমন ফৌজদারি যে আদালতগুলো আছে, যে ম্যাজিস্ট্রেট আদালত, সিএমএম কোর্টের নাম শুনি আমরা, সিজিএম কোর্টের নাম শুনি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নাম শুনি। তো এই যে ফৌজদারি যে আদালতগুলো আছে, এই ফৌজদারি আদালতে যেসব মামলার বিচার হয় সেগুলো সবগুলোই হচ্ছে ফৌজদারি মামলা হিসেবে গণ্য হয়। এখানে উদাহরণস্বরূপ বলা যায় যে খুন, আঘাত, চুরি, ডাকাতি, প্রতারণা ইত্যাদি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য। অর্থাৎ ফৌজদারি আদালতে যে ফৌজদারি অপরাধ সম্পর্কে যে বিচার হয় সেই মামলাগুলোকেই ফৌজদারি মামলা বলে। তো এখন ফৌজদারি মামলা কত প্রকার? তো ফৌজদারি মামলা কত প্রকার এটা হচ্ছে বলতে হলে যে ফৌজদারি মামলা হচ্ছে প্রধানত তিন প্রকার। অর্থাৎ ফৌজদারি মামলা কিন্তু তিন প্রকার। এই তিন প্রকারটা কি কি? তিন প্রকার হলো প্রথম হচ্ছে জিআর মামলা, সিআর মামলা এবং নন জিআর মামলা। অর্থাৎ ফৌজদারি মামলার এই তিন ধরনের হয়ে থাকে। একটা জিআর মামলা হয়ে থাকে, সিআর মামলা হয়ে থাকে এবং নন জিআর মামলা হয়ে থাকে। এবং আমরা এরপরে জানবো যে জিআর মামলা সম্পর্কে, জিআর মামলা কি, সিআর মামলা কি, নন জিআর মামলা কি, এগুলো আমরা এবার জানবো। তো চলুন চলে যাওয়া যাক যে জিআর মামলাটা কি। তো জিআর মামলা কি এটা বলতে হলে প্রথমত জিআর এর অর্থ কি। জিআর জিআর এর অর্থ হচ্ছে জেনারেল রেজিস্টার, অর্থাৎ জিআর কেস, অর্থাৎ জেনারেল রেজিস্টার যে কেস হয়। এবং মানে এখানে জিআর মামলাগুলো কিন্তু সবসময় থানায় করতে হয়। থানায় যে সাধারণভাবে যদি বলতে চাই, থানা যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলোকে আমরা জিআর মামলা ভাবে বলতে পারি। কিন্তু বইয়ের ভাষায় বলতে গেলে বলতে হয় আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার বিধান অনুসারে উক্ত সংবাদদাতাকে তিনি লিপিবদ্ধ করে সংবাদদাতা স্বাক্ষর গ্রহণের মাধ্যমে এফআইআর বা এজাহার হিসেবে গ্রহণ করেন। অর্থাৎ আহ, আমলযোগ্য অপরাধ সম্বন্ধে কোনো ব্যক্তি যদি থানায় লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ দায়ের করে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সেটা জানেন যে এটা হচ্ছে আমলযোগ্য অপরাধ সম্বন্ধে একটি খবর, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার বিধি অনুযায়ী সেই অভিযোগটাকে এফআইআর ভুক্ত করে এবং এফআইআর ভুক্ততে যে সংবাদদাতা, অর্থাৎ যে সংবাদটি থানায় দিচ্ছে বা যে অভিযোগটি দায়ের করছে তার স্বাক্ষর গ্রহণ করবেন। এবং আমলযোগ্য অপরাধ সম্পর্কে দায়েরকৃত মামলাকে জিআর মামলা বা জিআর কেস বলে। এই প্রকার মামলা দায়ের পর্যন্ত তদন্ত কর্মকর্তা কারো অনুমতি ছাড়া তদন্ত এবং আসামিকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার জন্য অগ্রসর হয়ে থাকে। তো এখানে একটা কথা আসছে যে আমলযোগ্য। তো আমাদের একটি ভিডিও আছে আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য অপরাধ বলতে কি বোঝায়। তো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, সেখানে ভালো মতো জানতে পারবেন। তো আমরা স্বাভাবিকভাবে বলে দিই যে প্রতিটি আইনেই প্রতিটি অপরাধের একটা ব্যাখ্যা আছে যে সেই অপরাধটি আমলযোগ্য নাকি আমল অযোগ্য। তো যদি আমল অযোগ্য হয় তাহলে কিন্তু সেটা থানায় কিন্তু সরাসরি মামলা করা যাবে না।
এবং যদি আমলযোগ্য হয় তবেই যদি সেই সংবাদটি যদি থানায় কেউ দেয়, তবে সেটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ১৫৪ ফৌজদারি কার্যবিধির ১৫৪ বিধি অনুযায়ী এফআইআর ভুক্ত করে এবং এই ধরনের মামলাগুলোকে জিআর মামলা বলে। এবং জিআর মামলার ক্ষেত্রে সবচেয়ে জানার যে বিষয়টি হচ্ছে, জিআর মামলা যদি থানায় যদি হয়, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা ওয়ারেন্টে আসামিকে গ্রেপ্তার করতে পারে এবং তদন্ত করার জন্য কোনো ম্যাজিস্ট্রেট বা কারো অনুমতির প্রয়োজন হয় না। এরপরে আমরা চলে যাব সিআর মামলা। তো সিআর মামলা কি? সিআর মামলা বলতে হলে বলতে হয় সিআর এই শব্দটার অর্থ হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার, অর্থাৎ কমপ্লেন্ট রেজিস্টার যে কেসটা হয় সেটাই হচ্ছে সিআর মামলা। তো আমরা সহজভাবে বলি, সিআর মামলা হলো যে কোনো আমলযোগ্য আমল অযোগ্য যে কোনো ধরনের অপরাধ সম্পর্কে যদি আদালতে কোনো নালিশ দেয়া হয় এবং সেই নালিশের ভিত্তিতে যদি আদালতের সেটি গ্রহণ করে যদি মামলা হিসেবে নথিভুক্ত করে, তবে সেই মামলাগুলোকেই কিন্তু সিআর মামলা বলে। এবং বইয়ের ভাষায় বলতে গেলে বলতে হয় কোনো ঘটনা বা অপরাধের ভিত্তিতে অভিযোগকারী যখন সরাসরি আদালতে হাজির হয়ে উহা বিচার বা প্রতিকার প্রার্থনা করে, অর্থাৎ দরখাস্তের মাধ্যমে মামলা দায়ের করে, তখন সে মামলাকে সিআর মামলা বলা হয়। অর্থাৎ আদালতে যে মামলাটি করা হয় সেই মামলাটিকে হচ্ছে সিআর মামলা। এবং সিআর মামলার পূর্ণরূপ হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার, যাকে নালিশি মামলাও বলা হয়। তো আপনারা সহজভাবে মনে রাখেন যে আদালতে যে ধরনের মামলাগুলো হয়, অর্থাৎ যে আমলি যে আদালতগুলো আছে, সেই আদালতে যে মামলা সরাসরি অভিযোগকারী যে মামলাগুলো দায়ের করে। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো আদালত যদি মোকদ্দমা খারিজ করে দেয়, তবে সেক্ষেত্রেও কিন্তু আরো ধাপ রয়েছে। এবং এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার বিচারিক মন প্রয়োগ করে যেরূপ বা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন, তিনি সেরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আইন ম্যাজিস্ট্রেটকে আমলে নেওয়া বা না নেওয়ার বিষয়ে ব্যাপক ক্ষমতা প্রদান করেছে। এটা আদালতের হচ্ছে জুডিশিয়াল মাইন্ড, যে আদালত সেটা কি করবে সেটা আদালতের উপর ডিপেন্ড করে মামলার প্রেক্ষিতে, এবং যে মামলার যে অভিযোগ দায়ের এবং অপরাধের যে ধরন তার উপর ভিত্তি করেই আদালত এই সিদ্ধান্তগুলো নেন। তো আশা করি আপনারা সিআর মামলা কি, সিআর মামলা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো সহজভাবে মনে রাখেন, আদালতে যে মোকদ্দমাগুলো হয় সেই মোকদ্দমাগুলোই হচ্ছে সিআর মামলা। এবং সিআর মামলা লিখিত বা মৌখিকভাবে দায়ের করা যায়। এবং যদি সাক্ষী থাকে, সাক্ষীরও সাক্ষ্য কিন্তু ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারে। এক্ষেত্রে শপথ পাঠ করার পর জবানবন্দি গ্রহণ করবেন। এবং আদালত বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারেন, ওয়ারেন্ট জারি করতে পারেন, সমন দিতে পারেন এবং তদন্তের জন্য রাখতে পারেন, এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিতে পারেন যে এটা মামলা গ্রহণ করা হোক। এবং এবং এটাও ক্ষমতা আছে, যদি ম্যাজিস্ট্রেট বা আদালত মনে করে যে মামলাটির কোনো গ্রহণযোগ্যতা নেই, তবে সেটি খারিজও করে দিতে পারে। তো আমরা পরে চলে যাই, এরপরে হচ্ছে নন জিআর মামলা। তো নন জিআর মামলা নিয়ে অনেকের অনেক সমস্যা। আসলে সিআর মামলা জিআর মামলা মোটামুটি আইনের যারা ছাত্র আছে তারা সকলেই বোঝে, কিন্তু নন জিআর মামলা নিয়ে অনেকের কনফিউশন আছে। তো নন জিআর মামলাটি আসলে কি? তো নন জিআর মামলার অর্থ হচ্ছে নন জেনারেল রেজিস্টার কেস। থানায় আমল অযোগ্য কোনো অপরাধ সম্পর্কে কোনো মামলা দায়ের করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা সাধারণ ডায়েরি আকারে লিপিবদ্ধ করে রাখেন এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অগ্রসর হতে পারে না। এই প্রকার মামলাকে নন জিআর মামলা বা নন জিআর কেস বলে। অর্থাৎ এটা সহজভাবে আমরা বলি, থানায় যেমন দেখলাম যে আমলযোগ্য অপরাধের যদি সংবাদ নিয়ে যাওয়া হয়, তবে সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার বিধি মোতাবেক সেটা এফআইআর ভুক্ত করে। কিন্তু যদি থানায় যদি আমল অযোগ্য মামলার কোনো অপরাধ সম্পর্কে যদি খোঁজ দেয়া হয়, থানায় যদি অবহিত করা হয়, তবে সেক্ষেত্রে কি করবে? তখন সেক্ষেত্রে আইনি বিধান আছে, সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবে? জিডি করে নিবে, জিডি। অর্থাৎ সাধারণ ডায়েরি আকারে যে লিপিবদ্ধ করে রাখবেন। এবং ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি তদন্তের অনুমতি দেয়, তবে সেক্ষেত্রে সেটা তদন্ত করে যে মামলাগুলো হয় সেগুলো হচ্ছে নন জিআর মামলা। আরো সহজভাবে বলি, অর্থাৎ থানায় কেউ একটা আমল অযোগ্য অপরাধের সংবাদ নিয়ে গেল,
সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবে সেটা হচ্ছে সাধারণ ডায়েরি আকারে লিপিবদ্ধ করবেন এবং এই সাধারণ ডায়েরিটি তিনি থানার যে ভারপ্রাপ্ত যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত যে ম্যাজিস্ট্রেট আছে তার কাছে নেবেন এবং সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় যে হ্যাঁ এটা তদন্ত করে দেখেন এবং তদন্ত করে যদি দেখা যায় যে এক্ষেত্রে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তো এর ভিত্তিতে অর্থাৎ এই যে সাধারণ ডায়েরির ভিত্তিতে যদি কোনো মোকদ্দমা হয় সেই মোকদ্দমাগুলোকে নন জিআর কেস বলে। তো আশা করি আপনারা নন জিআর মামলাটাও বুঝেছেন। তো আমরা এরপরে আপনাদের জন্য ২-৩টি ভিডিও নিয়ে আসবো। তো প্রথম ভিডিওতে আমরা দেখব সিআর মামলার ধাপগুলো, দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব জিআর মামলার ধাপগুলো এবং তৃতীয় বা শেষ ভিডিওতে আমরা দেখব যে নন জিআর মামলার যে ধাপগুলো আছে এবং বাদী এবং আসামি যে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করবে, অর্থাৎ বাদীর উকিল হিসাবে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং আসামির উকিল হিসেবে আপনি কি কি পদক্ষেপগুলো গ্রহণ করবেন বা কি করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি আপনারাই আমাদের সাথেই থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তীতে আমরা আরো অনেক আইন বিষয়ে আরো অনেক ভিডিও নিয়ে আসবো। আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার মতামত ও মূল্যবান পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট বা ইমেল করুন। আমাদের ইমেল করতে পারেন banglalawschool@gmail.com। আমাদের ফেসবুক পেজে নিয়মিত আমরা আইন সংক্রান্ত বিভিন্ন ধরনের পোস্ট আপলোড করে থাকি এবং যারা বার কাউন্সিল এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বিভিন্ন লেকচার বা পরামর্শমূলক পোস্ট আমরা দিয়ে থাকি এবং যে কোনো ধরনের আইনি পরামর্শ পেতে আমাদের মোবাইল করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার হলো 0175 017 4 3। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।